গল্প গ্লোবাল এখানে তোমার জন্য আনছি ঘরে বাইরের সেরা সব সাহিত্যিকের নানান স্বাদের চিরকালীন আর সমকালীন গল্পের সম্ভার। এখন গল্প শুনতে যদি তুমি ভালোবাসো তাহলে গল্প গ্লোবালকে সাবস্ক্রাইব করতে পারো। সেক্ষেত্রে আমাদের গল্পের সমস্ত খবর পৌঁছে যাবে তোমার কাছে, আর আমরাও পেয়ে যাব তোমার মতো একজন শ্রোতাকে। সাবস্ক্রাইব করে বেল আইকনের ওপর তোমার আঙুলটা ছুঁয়ে দাও, তাহলেই তোমার পরশ আমার প্রাণে। তোমার জন্য আজকের নিবেদন। পায়ের ছাপ। রচনা হেমেন্দ্র কুমার রায়। আবহ, শব্দগ্রহণ ও সম্পাদনা অনুপ মুখোপাধ্যায়। শ্রুতিরূপ ও প্রযোজনা দীপঙ্কর চট্টোপাধ্যায়। আজকের গল্প পায়ের ছাপ। সবে ফুটি ফুটি করছে ভোরের আলো। কলকাতার গড়ের মাঠ। রাত 2টোর পর বৃষ্টি থেমেছে বটে, কিন্তু গড়ের মাঠ এখনো প্রাতঃভ্রমণের উপযোগী হয়ে ওঠেনি। ইদানিং ভুঁড়ি কমানোর উদ্দেশ্যে সুন্দরবাবুও আমাদের সঙ্গী হচ্ছেন। হাঁটতে হাঁটতে বললেন, আজ আমি কিছুতেই বেরোতাম না। জয়ন্ত বলল, তাহলে বেরোলেন কেন? আর কেন, মানিকটা যেরকম হেরে গলায় চিৎকার চেঁচামেচি শুরু করে দিল যে বাড়ি শুদ্ধ লোকের ঘুম ভেঙে যাওয়ার উপক্রম। না ওঠে উপায় ছিল। কিন্তু বেরিয়ে কি দেখছেন বলুন? জল আর কাদা ছাড়া নতুন কিছু তো আর চোখে পড়ছে না। হঠাৎ জয়ন্ত থমকে দাঁড়িয়ে পড়ে বলল, না সুন্দরবাবু, চোখে পড়ার মতো আরও একটা বস্তু রয়েছে বলেই মনে হচ্ছে। ডান দিকে ওই গাছের নিচটায় তাকিয়ে দেখুন। জয়ন্তর ইঙ্গিত লক্ষ্য করে আমি আর সুন্দরবাবু দুজনেই সেদিকে তাকালাম। সুন্দরবাবু বললেন, একজন মানুষ শুয়ে আছে বলে মনে হচ্ছে। শুয়ে নয়, পড়ে আছে। দ্রুত পা চালিয়ে সেই গাছতলায় গিয়ে দেখলাম মাটির ওপর হাত পা ছড়িয়ে চিত হয়ে পড়ে আছে একটা মানুষের প্রাণহীন রক্তাক্ত দেহ। মুখের অস্তিত্ব প্রায় নেই বললেই চলে। কপালের তলা থেকে চিবুকটা পর্যন্ত সমস্ত অংশটা একেবারে লুপ্ত হয়ে গেছে। বীভৎস দৃশ্য। জয়ন্ত বলল, বুলেট নয়, ছড়রা। খুব কাছ থেকে শর্ট গান ছুঁড়ে মুখটা উড়িয়ে দিয়েছে। জয়ন্ত বসে পড়ে মৃতদেহের ওপর হাত রেখে বলল, দেহটা এখনো পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি। খুব সম্ভব মৃত্যু হয়েছে ঘন্টাখানেক আগেই। চারিদিকে কত রক্ত দেখছো। ঘটনাটা ঘটেছে বৃষ্টি থামার পর কোনো একটা সময়। নইলে যেরম মুষলধারায় বৃষ্টি হয়ে গেছে তাতে সমস্ত রক্তই ধুয়ে মুছে নিশ্চিহ্ন হয়ে যেত। রাত 2টোর আগে বৃষ্টি থামেনি। আমরা ঘটনাস্থলে এসেছি সকাল 5:30টার পর। হত্যাকারী কাজ সেরেছে এই সময়ের মধ্যেই। ঠিক। আর কি বুঝছেন বলুন? মুখ বোঝা না গেলেও এটা বোঝা যাচ্ছে যে এই লাশ কোনো এক যুবকের। এটাও ঠিক বলেছেন। আর জুতো আর পরনের কাপড় দেখলেই বোঝা যাচ্ছে বড় ঘরের যুবক। কিন্তু গায়ে কেবল একটা গেঞ্জি কেন? গভীর রাতে কেবল গেঞ্জি পরে ভদ্রবংশের কোনো যুবক কি গড়ের মাঠে বেড়াতে আসে? খুন করার পরেও তো গা থেকে জামাটা খুলে নেওয়া যেতে পারে, পারে নাকি? কিন্তু কেন? সহজে যাতে শনাক্ত করা না যায়। জয়ন্ত হেঁট হয়ে মাটি থেকে একটা খাম তুলে নিয়ে সেটার উপর চোখ বুলিয়ে নিয়ে বলল, সম্ভবত হত্যাকারী এটা খেয়াল করেনি। সম্ভবত মৃত ব্যক্তির পকেট থেকেই এটা পড়েছে।
সুন্দরবাবুর হাতে খামটা দিয়ে বলল, দেখুন তো কি ঠিকানা লেখা আছে। 10 নম্বর বলাইশিল স্ট্রিট, কলিকাতা। এটা একটা বড় সূত্র হতে পারে। খুনি অথবা নিহত ব্যক্তি, কোনো একজনের নাম ঠিকানা হতে পারে। খামের ভেতর থেকে চিঠিটা বার করে পড়ে নিয়ে সুন্দরবাবু বললেন, বাজে চিঠি। শালিকার 25 নম্বর সুন্দর সেন রোড থেকে এক চন্দ্রনাথ রায় মণিমোহনকে তার সঙ্গে দেখা করবার জন্য অনুরোধ করছে। বাজে চিঠি নয়, ওটাও কাজে লাগবে। সুন্দরবাবু, আপনার পায়ের কাছে একটা মানি ব্যাগ পড়ে আছে না? হ্যাঁ, তাই তো, কিন্তু এই যে ঢুডু ফাঁকা। জয়ন্ত আশপাশের জমি পরীক্ষা করতে করতে বলল, দেখছি ভেজা মাটির ওপর 3 জন লোকের আলাদা আলাদা পায়ের ছাপ। ধরা যাক 3 জনের মধ্যে একজন হচ্ছে নিহত ব্যক্তি, যার নাম মণিমোহন হলেও হতে পারে, কিন্তু আর 2 জন কে? নিশ্চয়ই হত্যাকারী। সুন্দরবাবু, এগুলোর প্লাস্টারের ছাপ তোলার ব্যবস্থা করতে হবে। সে তো বটেই। আর একটা জিনিস লক্ষ্য করেছেন সুন্দরবাবু, ঘটনাস্থলে কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই। এ থেকে কি বুঝছেন বলুন? বোঝার আর কি আছে, বেচারি টু শব্দটি করার টাইম পাইনি। এতক্ষণ আমি চুপচাপ দুজনের কার্যকলাপ দেখে যাচ্ছিলাম আর কথাবার্তা শুনে যাচ্ছিলাম। এবার বললাম, আমার মনে হয় এই হতভাগ্য নিহত লোকটি তার ঘাতকদের পরিচিত, না হলে অত রাতে ওদের সাথে গড়ের মাঠে হাওয়া খেতে আসতো না। আর ওই জন্যই ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই। সাবাস। আপাতত এই পর্যন্ত। সূর্য উঠে গেছে, লোকের ভিড় বাড়ছে। চলো যাওয়া যাক। কোথায়? 10 নম্বর বলাইশিল স্ট্রিট, মণিমোহন বসু। সুন্দরবাবু দরজার কড়া নাড়াতে লাগলেন। বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলেন এক বৃদ্ধ ভদ্রলোক। পুলিশের পোশাক পরা সুন্দরবাবুকে দেখেই তিনি যেন চমকে উঠলেন। এ বাড়িতে মণিমোহন বসু বলে কেউ থাকে? মণি আমার ছেলে। আপনার নাম কি? মহেন্দ্রমোহন বসু। মণিবাবুর সঙ্গে আমি দেখা করতে চাই। মণি তো কাল রাত থেকে বাড়িতে ফেরেনি, তার জন্য আমরা খুবই দুশ্চিন্তায় আছি। সে না বলে কখনো বাইরে রাত কাটায় না। আপনার ছেলের বয়স কত? 28। গায়ের রং? ফর্সা না, তবে কালোও নয়। বাড়ি থেকে বেরোবার সময় কি পরে বেরিয়েছিল? সিল্কের পাঞ্জাবি, সরু কালো পেরে মিলের ধুতি, ব্রাউন রঙের জুতো। আপনাকে অনুগ্রহ করে আমাদের সঙ্গে একবার যেতে হবে। কোথায়? মর্গে। বৃদ্ধের 2 চক্ষু বিস্ফারিত হয়ে উঠল। সবিস্ময়ে বললেন, মর্গে? আমি খুবই দুঃখিত, কিন্তু আপনাকে না বলেও তো উপায় নেই। আজ আমরা একটা লাশ পেয়েছি, সেটা আপনার ছেলের দেহও হতে পারে। বৃদ্ধ মহেন্দ্রবাবু টোলে পড়ে যাচ্ছিলেন। জয়ন্ত দুহাতে তাকে ধরে নিয়ে বলল, ভেঙে পড়বেন না মহেন্দ্রবাবু, আমাদের অনুমান ভুলও হতে পারে। মর্গে গিয়ে অনুমান কিন্তু সত্যি বলেই প্রমাণিত হল। মৃতদেহ দেখেই মহেন্দ্রবাবু ডুকরে কেঁদে উঠলেন। পুত্রশোকের প্রথম ধাক্কাটা সামলাতে বেশ খানিকটা সময় নিলেন। তারপর ধীরে ধীরে বললেন, যতদূর জানি ওর কোনো অসৎ সংসর্গ ছিল না। শান্তশিষ্ট ভদ্র ছেলে, তার এমন সর্বনাশ কে করল বলুন তো? জয়ন্ত জিজ্ঞাসা করল, মণিবাবু কি করতেন? মার্চেন্ট অফিসে চাকরি করত, কিন্তু আপাতত বেকার হয়ে বসেছিল। তার কোনো ঘনিষ্ঠ বন্ধুকে আপনি চেনেন? প্রাণের বন্ধু বলতে তো একজনই ছিল, তার নাম নন্দলাল মিত্র। ঠিকানা জানেন? 5 নম্বর রায় রোড। সে মনিরই সমবয়সী, খুব ভালো ছেলে। ইনি কি করেন? কে সরকারের বিখ্যাত জুয়েলারি ফার্মের ক্যাশিয়ার।
আর কোনো বন্ধু? আর বিশেষ কারোর খবর রাখি না, তবে ইদানিং নতুন একটি লোকের সাথে মেলামেশা করতে দেখতাম, তবে লোকটিকে আমার ঠিক ভালো লাগতো না। ভালো লাগতো না কেন? জানি না, সঠিক কোনো কারণ নেই। লোকটাকে দেখলেই আমার কিরকম যেন একটা মনে হতো, অত্যন্ত কেমন কাঠখোট্টা ধরনের চেহারা। এর নাম? চন্দ্রনাথ রায়। চন্দ্রনাথ রায় নামটা শুনেই সুন্দরবাবু উত্তেজিত হয়ে উঠলেন। ঘটনাস্থলে যে চিঠিটা পাওয়া গিয়েছিল তারও লেখকের নাম চন্দ্রনাথ রায়। সুন্দরবাবু জিজ্ঞাসা করলেন, এই চন্দ্রনাথ কি শালিখার 25 নম্বর সুন্দর সেন রোডে থাকে? সঠিক ঠিকানা জানি না, তবে ওই শালিখাতে থাকে। কিরকম দেখতে বলুন তো? গায়ের রং বেশ কালো, মিশমিশে কালো, লম্বা চওড়া দশাশই চেহারা, খেঁদা নাক, ছোট ছোট চোখ, গোঁপদাড়ি কামানো। যখনই দেখেছি কোট প্যান্ট পরে আছে, আর হাতে সবসময় একটা মোটা বাঘমারা লাঠি। আর একটা জিনিস, ওই কোড়ে আঙুলের আধখানা নেই। জয়ন্ত বলল, শুধু এই চেহারার জন্যই কি লোকটিকে আপনার পছন্দ হতো না? এই লোকটার সঙ্গে মেলামেশা করার পর থেকেই মনির মধ্যে একটা বদল লক্ষ্য করেছিলাম। কিরকম? তার হাবভাব ব্যবহার কিরম যেন রহস্যময় হয়ে উঠছিল। সবসময় কি যেন চিন্তা করত, বাড়ির কারোর সঙ্গে বেশি কোনো কথা বলতে চাইতো না। আমাকেও যেন এড়িয়ে এড়িয়েই চলার চেষ্টা করত। ভাবতুম বেকার বসে আছে বলেই বোধহয় এমন মরা হয়ে থাকে। সেটাও তো অসম্ভব নয়। হ্যাঁ, কিন্তু আরও একটা পরিবর্তন ইদানিং আমরা খেয়াল করেছিলাম। কি পরিবর্তন? মনি আগে সন্ধ্যের সঙ্গে সঙ্গে ফিরে আসতো, কিন্তু ইদানিং বাড়ি ফিরতে তার রাত 10টা-11টা হয়ে যেত। কতদিন থেকে এটা লক্ষ্য করছেন? ওই চন্দ্রনাথের সঙ্গে আলাপ হওয়ার পর থেকেই, তা 4-5 মাস হবে। একটা কথা আমি আপনাকে আরেকবার জিজ্ঞাসা করি মহেন্দ্রবাবু, ও দেহ যে আপনারই পুত্রের সেটা ঠিক চিনতে পেরেছেন তো? মানে মুখটা বোঝা যাচ্ছে না তো, তাই জিজ্ঞাসা করছি। ও যে মনিরই দেহ, তাতে আমার কোনো সন্দেহ নেই। আমি বাপ, ছেলের দেহ চিনতে পারবো না? সেই রং, সেই গড়ন, আঙুলে পরার আংটি, পায়ে সেই জুতো, পরনে কাপড়ে আমাদের ধোবার মার্কা পর্যন্ত রয়েছে। এ আমার মনি। মহেন্দ্রবাবুর গলা বুঁজে এলো, আর কথা বলতে পারলেন না। সুন্দরবাবু তাকে সমবেদনা জানিয়ে একজন কনস্টেবলের সঙ্গে বাড়ি পাঠিয়ে দিলেন। তারপর আমাদের দিকে তাকিয়ে বললেন, বলো এবার কি কর্তব্য? জয়ন্ত বলল, কর্তব্য তো ঠিক করবেন আপনি, আমরা তো আপনার লেজুর মাত্র। আমি তো চাইছিলাম এই শালখের চন্দ্রনাথের সঙ্গে এখনই গিয়ে মোলাকাত করতে। তাহলে চলুন। কিন্তু তার আগেই ঘটে গেল আর এক রহস্য। মর্গের বাইরে বেরিয়ে আসতেই দেখলাম একখানা মোটর গাড়ি এসে আমাদের সামনেই দাঁড়ালো। ভেতর থেকে নেমে এলো এক যুবক। তার মুখের ভাব উদ্বিগ্ন। সরাসরি সুন্দরবাবুর সামনে এসে বলল, আপনি তো সুন্দরবাবু? আমি আপনার কাছেই এসেছি। কেন? আমার ছোট ভাই নন্দলাল কাল সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়েছে, এখনও ফেরেনি। থানায় খবর দিতে গিয়ে শুনলাম আপনারা নাকি একটা মৃতদেহ পেয়েছেন। আমি দেহটা একবার দেখতে চাই। দেখে কি করবেন? দেহটা যদি নন্দর হয়? না, নন্দন নয়, দেহ শনাক্ত হয়ে গেছে। আমিও তাই চাই, ও দেহ যেন নন্দন না হয়। তবুও একবার দেহটা যদি দেখি। দেখুন মশাই, একটা খুনের মামলা নিয়ে বেশ ব্যস্ত আছি, এখন আমি সময় নষ্ট করতে পারবো না। তাছাড়া বললুম তো আপনাকে। জয়ন্ত সুন্দরবাবুকে থামিয়ে দিয়ে বলল, আপনার ভাইয়ের নাম নন্দলাল? আগে হ্যাঁ। আপনারা মিত্র? হ্যাঁ। বাড়ি 5 নম্বর রায় রোড? হ্যাঁ। এতক্ষণে ব্যাপারটা সুন্দরবাবুর মাথায় ঢুকেছে। মহেন্দ্রবাবু তাঁর ছেলের বন্ধুর নাম বলেছিলেন নন্দলাল মিত্র।
এবার বেশ উত্তেজিতভাবে সুন্দরবাবু বললেন, আপনার ভাই কি মণিমোহন বসুর বন্ধু? আগে হ্যাঁ, মণিমোহন আমার ভাইয়ের খুব ঘনিষ্ঠ বন্ধু। তা সে কথাটা আগে বলবেন তো মশাই। চলুন মৃতদেহ দেখে বলুন দেখি, দেহটা মণিমোহনের না আপনার ভাইয়ের? মৃতদেহের ওপর আধ মিনিট চোখ বুলিয়ে যুবকটি চিৎকার করে কেঁদে উঠল। সুন্দরবাবু বিস্মিত হয়ে বললেন, কি আশ্চর্য, আপনি আবার কান্নাকাটি শুরু করলেন কেন? এ দেহ কার? আমাদেরই সর্বনাশ হয়ে গেছে সুন্দরবাবু, আমার ভাই নন্দ। দুশ্চিন্তায় আপনার মাথার গন্ডগোল হয়ে গেছে দেখছি। এ দেহ আপনার ভাইয়ের কি করে হয়? আঙুলের আংটি, পায়ের জুতো, পরনের কাপড় এসব কি আপনার ভাই নন্দর? তা আমি জানি না, তবে আমার ভাইয়েরই দেহ। নন্দর হাঁটুর একটু ওপরে একটা 2 ইঞ্চি কালো জরুল আছে। কাপড়টা সরিয়ে সেটা দেখলেই সন্দেহ দূর হয়ে যাবে। ভুরু কুঁচকে সুন্দরবাবু এগিয়ে গেলেন। কাপড় সরানো হলো এবং দেখা গেল লাশের হাঁটুর ওপর দিকে একটা 2 ইঞ্চি লম্বা কালো জরুল। সুন্দরবাবু টুপি খুলে টাক চুলকোতে চুলকোতে বললেন, মামলা খুনের না হেয়ালির? তাহলে নিহত ব্যক্তির নাম মণিমোহন বসু নয়, নন্দলাল শীল। কিন্তু মণিমোহন তবে গেল কোথায়? যাই হোক, সে ভাবনা সুন্দরবাবু। আমাকে এখন একবার বাড়ি ফিরতে হবে। সে কি, শালিকায় যাবে না? খেয়াল ছিল না, একটা জরুরি কাজ পড়ে আছে। জয়ন্তর এই হঠাৎ মত পরিবর্তন আর খামখেয়ালিপনার সাথে সুন্দরবাবুর ভালোই পরিচয় আছে, তাই বললেন, তোমার মনে কখন যে কি চাপে তা বোঝার চেষ্টা করাই বৃথা। ঠিক আছে, আমিই যাই, কি হয় না হয় ও গিয়ে জানিয়ে আসব। এরপর টানা 3 দিন আর সুন্দরবাবুর দেখা পাওয়া গেল না। জয়ন্ত এই গড়ের মাঠের খুন নিয়ে আর বিশেষ কোনো কথা বলেনি। 3 দিন পর সকালবেলা প্রভাতী চায়ের আসরের জন্য যখন প্রস্তুত হচ্ছে, এমন সময় ঝড়ের বেগে সুন্দরবাবুর প্রবেশ। জয়ন্ত বলল, এ কি সুন্দরবাবু, হাঁপাচ্ছেন কেন? দৌড়ে দৌড়ে আসছি যে। দৌড়ে দৌড়ে কেন? ব্রেকফাস্ট মিস হয়ে যাবে যে। আমি বললাম, কপালে থাকলে ঠেকায় কে? আজ মেনু কি বলো? আমেরিকান ব্রেকফাস্ট বিস্কুট, টমেটো অমলেট আর কড়াইশুঁটির কচুরি। কথায় বলে চাটা, চায়ের সঙ্গে টা না থাকলে চাটা কখনো সুখের হয়? বসুন বসুন। মধুদা। ট্রে হাতে মধুদা ঢুকল। এরপর চা পর্ব শেষ হবার আগে পর্যন্ত সুন্দরবাবু আর বাক্যালাপ করবার চেষ্টা করলেন না। চা শেষ করার পর সুন্দরবাবু বললেন, তদন্তের কাজে হন্তদন্ত হয়ে চোরকির মতো চতুর্দিকে ঘুরে বেড়াতে হচ্ছিল, তাই একদিন আসতে পারি। সে ঠিক আছে, কিন্তু খুনির নাগাল পেলেন কি? সূত্র পেয়েছি প্রচুর, কিন্তু সবই যেন জট পাকিয়ে যাচ্ছে। শালিকার চন্দ্রনাথের কথাটাই আগে বলি। তার বাড়ি গিয়ে দেখলুম দরজায় তালা ঝুলছে। খবর নিয়ে জানলুম ঘটনার দিন বিকেলে একখানা কালো রঙের বুইক সিডান গাড়িতে চেড়ে সে বেরিয়ে গেছে। গাড়িখানা তার নিজের? হ্যাঁ, চালাতেও নিজেই। বাড়িতে কি সে একলাই থাকতো? চাকর, রান্নার ঠাকুর আর একজন দারোয়ান আছে, এবং তারাও চন্দ্রনাথের সঙ্গে উধাও। খুবই ইন্টারেস্টিং। আর একটা খবর হলো, মণিমোহন আর নন্দলালের দেহের রং, উচ্চতা, গড়ন পিটন নাকি প্রায় একই রকম। সেটা আমি আগেই আন্দাজ করেছিলাম। এখন প্রশ্ন হচ্ছে, নিহত ব্যক্তি যদি নন্দলাল হয়, তাহলে হত্যাকারী কি মণিমোহন? মহেন্দ্রবাবুর কথা অনুযায়ী নন্দ ছিল তার প্রাণের বন্ধু। হঠাৎ কি এমন ঘটল যে মণিমোহন তাকে খুন করতে গেল? কিন্তু মণিমোহন যে ঘটনাস্থলে ছিল তাতে তো কোনো সন্দেহ নেই। ছাপ মিলিয়েছেন? হ্যাঁ, স্পটে যে 3 জন লোকের পায়ের দাগ পাওয়া গিয়েছে
তোমার কথা মতো তাদের প্লাস্টারের ছাঁচ তুলে নিয়েছিল। 3 জনের মধ্যে একজন নন্দ আর একজন মণিমোহন, কিন্তু তৃতীয় ব্যক্তির ছাপ এখনো মেলাতে পারিনি, কারণ তাকে পাওয়া যায়নি। এই তৃতীয় ব্যক্তি নির্ঘাত ওই শালকের চন্দ্রনাথ। তাহলে তো মামলা সোজা হয়ে গেল। এখন কাজ চন্দ্রনাথকে খুঁজে বার করা। তাকে পেলেই খুনের মোটিভটাও জানা যাবে। আরও একটা ঘটনা ঘটেছে, সেটা শুনলে মোটিভটা হয়তো আন্দাজ করতে পারবে। চুরি? কিভাবে বুঝলে? আন্দাজ? আহা, আন্দাজের পেছনে একটা যুক্তি থাকবে তো। আছে তো। শুধু শুধু কেউ মানুষ খুন করে নাকি? নন্দলাল একটা নামী সোনার দোকানের ক্যাশিয়ার। মণিমোহন বেকার হয়ে ঘরে বসে আছে। চন্দ্রনাথের সঙ্গে তার নতুন আলাপ, চালচলন পাল্টে যাওয়া, রাত করে বাড়ি ফেরা, কিছু একটা ষড়যন্ত্রের আভাস তো রয়েইছে। এবার ঘটনাটা কি বলছিলেন বলুন। নন্দলাল যেখানে ক্যাশিয়ার ছিল, সে কে সরকারের দোকান বন্ধ হতো সন্ধ্যের পরপরই। সেদিন একটা বিশেষ জরুরি কাজে কে সরকার দোকান বন্ধ হওয়ার আগেই বাড়ি চলে যান। কথা ছিল নির্দিষ্ট সময়ে দোকান বন্ধ করে দোকানের ক্যাশ নিয়ে নন্দলাল তার বাড়িতে জমা দিয়ে আসবে। কিন্তু নন্দ সেদিন ক্যাশ নিয়ে দোকান থেকে বেরিয়েই একেবারে অদৃশ্য হয়ে গেল। টাকার পরিমাণ কত ছিল? 13,550। নন্দ সম্পর্কে কে সরকারের ধারণা কি? অত্যন্ত উচ্চ ধারণা। তার অভিমত, নন্দ অতিশয় বিশ্বাসী আর সৎ চরিত্র। তার দ্বারা কোনো রকম অসৎ কাজ হওয়া অসম্ভব। আমারও তাই বিশ্বাস। আরও একটা ব্যাপার জানা গেছে, যা তুমি কিছুতেই আন্দাজ করতে পারবে না। না, পদে পদে আন্দাজে ঢিল ছোঁড়ার অভ্যাস আমার নেই। বলুন, কি জানা গেল? লাশের পরনে যে গেঞ্জি আর কাপড় ছিল, তা নন্দের নয়, মণিমোহনের। শুনে অবাক হলাম না। যাই হোক, সেদিন নন্দ কি দোকান বন্ধ করে সরাসরি কে সরকারের বাড়িতে গিয়েছিল? না, দোকান থেকে কে সরকারের বাড়ি যাওয়ার পথে আগে তার বাড়ি পড়ে। তাই বাসায় এসে হাত মুখ ধুয়ে কিছু খেয়ে আবার সে বেরিয়ে যায় টাকাগুলো পৌঁছে দেওয়ার জন্য। বুঝেছি। কে সরকারের বাড়িতে যাওয়ার পথেই তার সাথে মণিমোহনের দেখা হয়, এবং যদ্দূর সম্ভব মণিমোহন তখন ছিল শালিখার চন্দ্রনাথের কালো রঙের বুইক সিডানে। গাড়ি চালাচ্ছিল চন্দ্রনাথ নিজেই। মণিমোহনের ডাকে নন্দলাল গাড়িতে উঠে পড়ে এবং তখনই জানতে পারে টাকার কথাটা। তার পরের ব্যাপারগুলো ঠিক আন্দাজ করতে পারছি না। নন্দলাল গাড়িতে উঠল সন্ধ্যের পর, কিন্তু মারা পড়ে অন্তত রাত 2টোর পরে। মাঝের কয়েক ঘন্টার হিসেব অপরাধী ধরা না পড়লে জানা যাবে না। খুন করার পর নন্দের জামাকাপড় খুলে নিয়ে পরিয়ে দেওয়া হলো মণিমোহনের জামাকাপড়। লাশের মুখ নিশ্চিহ্ন, তার গড়ন পিটন প্রায় মণিমোহনের মতোই। সুতরাং মণিমোহনের দেহ বলেই লাশ শনাক্ত হওয়া স্বাভাবিক। সকলে বুঝবে কোনো অজানা ব্যক্তি অজানা কারণে মণিমোহনকে খুন করেছে, আর পুলিশ ভাববে নন্দলাল জুয়েলারি ফার্মের টাকা চুরি করে পলাতক হয়েছে। আমি হাঁ করে এদের দুজনের কথা শুনে যাচ্ছিলাম। এখন অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে এলো, আরে বাস, এ তো দারুণ প্ল্যান খাটিয়েছে। হ্যাঁ, কিন্তু সবটাই ব্যর্থ করে দিল তুচ্ছ একটা জরুল আর কতগুলো পায়ের দাগ। সুন্দরবাবু, আপনার মামলা তো এখন জলের মতো পরিষ্কার হয়ে গেল। তা তো হলো, কিন্তু জল তো গুলিয়ে দিচ্ছে ওই বেটা শালকের চন্দ্রনাথ। ঠিক এই সময় মধুদা ঘরে ঢুকে বলল, শালিকা থেকে এক বাবু দেখা করতে এসেছেন। নাম বলেছে? আগে বলল চন্দ্রনাথ রায়। নামটা শুনেই সুন্দরবাবু বাঘের মতো লাফিয়ে দাঁড়িয়ে উঠে বললেন। জয়ন্ত বলল, জল তো এখন আরো ঘুলিয়ে গেল সুন্দরবাবু। জয়ন্তর নির্দেশে মধুদা চন্দ্রনাথকে ভেতরে পাঠিয়ে দিল। দেখলাম মণিমোহনের বাবা মহেন্দ্রবাবুর দেওয়া বর্ণনা একেবারে সঠিক। প্রায় 6 ফুট লম্বা, বলিষ্ঠ ঘোর কৃষ্ণবর্ণ দেহ, নাক চ্যাপ্টা, কুতকুতে চোখ, দৃষ্টি তীক্ষ্ণ, মুখে গোঁফদাড়ি নেই, পরনে প্যান্ট কোট, হাতে একটা মোটা লাঠি, বাঁ হাতে আধখানা কাটা কোড়ে আঙুল। দিব্যি নিশ্চিন্তভাবে সপ্রতিভ মুখে ঘরে ঢুকেই সে বলল, আমি সুন্দরবাবুর সাথে দেখা করতে এসেছি।
আমার সঙ্গে? তা এখানে কেন? এটা কি আমার ডেরা? মোটেই না। কে না জানে বাঘ থাকে বনে আর পুলিশ থাকে যাগ্গে, তাই প্রথমে থানাতেই গিয়েছিলুম, সেখান থেকেই এখানকার ঠিকানাটা পেয়েছি। বটে, তা হঠাৎ আমার সঙ্গে দেখা করার শখ হলো কেন? শুনলুম সেদিন আমার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বেড়াতে নয়, খুঁজতে। আপনার নাম চন্দ্রনাথ রায় তো? আগে ওটাই আমার পিতৃদত্ত নাম বটে, কিন্তু আমাকে হঠাৎ খুঁজছেন কেন? নন্দলাল মিত্র খুন হয়েছে জানেন? কে নন্দলাল? একেবারে আকাশ থেকে পড়লেন যে। মণিমোহনের বন্ধু নন্দলালকে আপনি চেনেন না? মণিমোহনকে চিনি বটে, তবে নন্দলাল বলে কাউকে আমি চিনি না। বটে, গত 25 তারিখে মণিমোহনের সঙ্গে আপনার দেখা হয়নি? আগে না। ওই দিন আপনি কোথায় ছিলেন? সন্ধে পর্যন্ত তো বাড়িতেই ছিল, তারপর হঠাৎ এক আত্মীয়র অসুখের খবর পেয়ে তাড়াতাড়ি চলে গেলুম গ্রামের বাড়িতে। চাকর, বামুন, দারোয়ান সবাইকে নিয়ে? আমি একলা মানুষ, কে আমাকে দেখবে? আপনার দেশ কোথায়? এখান থেকে 40 মাইল দূরে, ভজনপুর গ্রাম। আপনার শটগান আছে? আছে, অন্য আরও একরকম বন্দুকও আছে। আপনি মণিমোহনকে চিঠি লিখেছিলেন 25 তারিখে আপনার সঙ্গে দেখা করার জন্য? হ্যাঁ। সে আপনার সঙ্গে দেখা করেছিল? না। পরে দেখা হয়েছে? আগে না। সে এখন কোথায়? ভগবান জানে। সুন্দরবাবু খানিকক্ষণ চুপ করে রইলেন। জয়ন্ত গম্ভীর মুখে ভুরু কুঁচকে বসে আছে। চন্দ্রনাথ বলল, আপনার আর কোনো প্রশ্ন আছে? না, আপাতত নেই। তবে কি আমি উঠতে পারি? নিশ্চয়, উঠুন, থানা যেতে হবে। চন্দ্রনাথ এবার একটু ভয় পেয়ে গেল বলে মনে হলো। আমতা আমতা করে বলল, থানায়? না, মানে থানায় আবার কেন? সেটা যথাসময়ে জানতে পারবেন। আগে আপনার সব কথা জবাবই তো দিলুম, আবার আমাকে থানায় টেনে নিয়ে যাওয়ার কারণ কি? জল খাবার খাওয়াবার জন্য নয়, আপনার জুতো জোড়ার মাপ নেব। বুঝতে পারছিলাম চন্দ্রনাথের চ্যাটাং চ্যাটাং কথায় সুন্দরবাবু ভিতরে ভিতরে মেজাজ হারাচ্ছিলেন। এবার দেখলাম চন্দ্রনাথ বেশ ভেঙে পড়ে অত্যন্ত মিনমিনে গলায় বলল, অকারণে আমাকে থানায় নিয়ে গিয়ে লাভ কি সুন্দরবাবু? এখন চলুন, লাভ লোকসানের ব্যাপারে পরে ভাবা যাবে। চন্দ্রনাথ কলের পুতুলের মতো সুন্দরবাবুর সঙ্গে চলে গেল। সুন্দরবাবু বলে গেলেন, ফোনে কথা হবে। সুন্দরবাবু চন্দ্রনাথকে নিয়ে বেরিয়ে যাবার পর জয়ন্ত বলল, ধরিবাজ লোক, দেখলেই মনে হয় অপরাধী। যতক্ষণ এখানে ছিল একবারও সোজাসুজি আমাদের দিকে তাকায়নি, আয়নার ভেতর দিয়ে আমাদের খেয়াল করছিল। ও এলো কেন? নিজেকে নিরপরাধ প্রমাণ করতে। তার যে পায়ের ছাপ মেলানো হতে পারে এটা কি সে ভাবেনি? সেটা ভাবতে না পারার মতো নির্বোধ ওকে মনে হলো না। আর এখানেই একটা খটকা লাগছে। থানায় যাবার কথা শুনেই কিরকম জড়সড় হয়ে পড়লো, লক্ষ্য করেছ? ওটা অভিনয়, আসলে একটুও ভয় পায়নি। কিভাবে বুঝলে? এখানে আসবার আগে সে তো নিজেই সুন্দরবাবুর খোঁজে থানায় গিয়েছিল, সুতরাং থানায় যাবার নামে তার ভয় পাওয়ার কোনো কারণই নেই। অভিনয় করে লাভ? বোধহয় সুন্দরবাবুকে একটু অপদস্থ করতে চায়। কিন্তু সুন্দরবাবু তো নিশ্চয়ই ওর পায়ের ছাপ মিলিয়ে দেখবেন। মিলবে না, সে ভয় থাকলে নিজে আসতো না। তাহলে চন্দ্রনাথ কি ঘটনাস্থলে ছিল না? আর একটু ভাবতে হবে। গভীর জলের মাছ। প্রায় ঘন্টা দুয়েক পর সুন্দরবাবুর ফোন এলো। রিসিভার তুলে জয়ন্ত বলল, হ্যালো। জয়ন্ত, আমি সুন্দরবাবু। হ্যাঁ, খবর কি? সব গুলিয়ে গেল। তা তো যাবেই। মানে? চন্দ্রনাথের পদচিহ্নের পরীক্ষার ফল সন্তোষজনক হয়নি, তাই তো? কেমন করে জানলে? আন্দাজে। এখন আপনি বলুন ব্যাপারটা কি? ঘটনাস্থলে তৃতীয় ব্যক্তির যে জুতোর ছাপ পাওয়া গেছে, চন্দ্রনাথের জুতোর ছাপের চেয়ে তা বড়। হ্যাঁ, চন্দুরের আজকেলটা আমার মুখের উপর কড়া দেখিয়ে হাড় জ্বালানো হাসি হাসতে হাসতে চলে গেল। কি আর করবেন, তার বিরুদ্ধে তো কোনো প্রমাণ জোগাড় করা যায়নি। তবে একটা খবর আছে। আমার সহকারী সুনীল জানালো
হত্যাকাণ্ডের দিন সন্ধ্যাবেলা, হ্যাঁ সন্ধ্যাবেলা নন্দলালের পাড়ার এক মণিহারি দোকানদার দেখেছিল নন্দ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এমন সময় একখানা কালো রঙের মোটর গাড়ি তার সামনে এসে থামে। গাড়ির ভেতর থেকে মণিমোহন মুখ বাড়িয়ে নন্দকে ডাকে। নন্দ গাড়িতে উঠে পড়ে। গাড়িতে দুজন লোক ছিল, মণিমোহন আর চালক। তবে চালককে সে খেয়াল করেনি, বলে দেখলে চিনতে পারবে না। এই খবর থেকে বোঝা যাচ্ছে যে আমার অনুমান মিথ্যে নয়, কিন্তু এর ওপর নির্ভর করে তো আর আপনি চন্দ্রনাথকে কিছু করতে পারবেন না। আগে মণিমোহনকে ধরবো। সন্ধান পেয়েছেন নাকি? ওই জন্যই তো ফোনটা করতে দেরি হলো। আমাদের এক চর এসে খবর দিল খিদিরপুর ছাড়িয়ে, হ্যাঁ গঙ্গার ধারে একখানা বাগান বাড়িতে সে স্বচক্ষে মণিমোহনকে ঢুকতে দেখেছে। কবে? আজই ভোরবেলায়। এখন কি করতে চান? বাড়িটাকে চারিদিক থেকে পাহারা দেওয়ার ব্যবস্থা করে ফেলেছি। হ্যাঁ এখন ফোর্স নিয়ে বেরোবার জন্য তৈরি হচ্ছি। তোমরা চলে এসো। আমরা গেলে কি আপনার সুবিধা হবে? হবে বলেই তো বলছি, চলে এসো। হ্যাঁ রাখছি। জো আজ্ঞা। রিসিভার রেখে দিয়ে জয়ন্ত বলল, চলো মানিক। খিদিরপুর, গঙ্গার ধার, বেলা প্রায় 12টা, কিন্তু চারপাশটা ঘোলাটে হয়ে আছে। আকাশ মেঘে ঢাকা। সুন্দরবাবু সদল বলে বাগান বাড়িটার সামনে এসে দাঁড়ালেন। পিছনে আমি আর জয়ন্ত। পাঁচিল ঘেরা প্রকাণ্ড এক বাগানের মাঝখানে সেকেলে বাড়ি। এখানে ওখানে দাঁড়িয়ে আছে মোটা মোটা গুঁড়িওয়ালা আম, কাঁঠাল, জাম, জামরুল, তাল, নারিকেল আর অগুন্তি কলা গাছের ভিড়। শাক সবজির ক্ষেতও আছে দেখলাম। আমি বললাম, সুন্দরবাবু, বাগানের মালিক আপনারই মতো, শৌখিন নন কিন্তু খাদ্যরসিক। মানে? দেখছেন না, বাগানে শুধুই ফলের গাছ, কোনো ফুল নেই। সুন্দরবাবু কিছু একটা উত্তর দিতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ দূর থেকে একজনকে তাঁরই দিকে হনহন করে এগিয়ে আসতে দেখে থেমে গিয়ে বললেন, ওই যে জগন্নাথ আসছে। কে জগন্নাথ? আমাদের চর। ওই মণিমোহনকে এই বাড়িতে ঢুকতে দেখেছে। জগন্নাথ কাছে এসে নমস্কার করে বলল, নমস্কার স্যার। বড় মণিমোহন এখনো বাড়ির ভেতরেই আছে। ঠিক দেখেছো তো? দেখায় কোনো ভুল নেই, তবে মণিমোহনকে আগে আমি কখনো কোট পরতে দেখিনি। আজ দেখলুম কোট পরে আছে। ধোকা দেওয়ার চেষ্টা। হঠাৎ জগন্নাথ চাপা গলায় বলে উঠল, বড় ওই যে ওই মণিমোহন বেরিয়ে আসছে। কথা বলতে বলতে আমরা খোলা গেট দিয়ে বাগানের ভেতর ঢুকে পড়েছিলাম। মণিমোহন সোজা আমাদের দিকেই এগিয়ে এলো এবং সঙ্গে সঙ্গে পুলিশের লোক চারদিক থেকে তাকে ঘিরে ফেলল। সে ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে পড়ল। সুন্দরবাবু বললেন, চলো বাবাজি। কোথায়? আমাদের থেকে বুঝতে পারছো না তোমাকে কোথায় নিয়ে যেতে চাইছি? আপনারা তো পুলিশের লোক। আর তুমি তো মণিমোহন বসু। মণিমোহন? সে আবার কে? আমার নাম ভদ্রেশ্বর ভদ্র। এ কথা শুনে জগন্নাথ এগিয়ে এসে বলল, বাজে কথা বলবেন না, আমি আপনাকে ভালো করেই চিনি। আপনি মণিমোহন। আপনি আবার কে? আমি তো আপনাকে চিনি না। সে না চিনতে পারে, কিন্তু আমি আপনার চিনি। হ্যাঁ, আপনার নাম মণিমোহন। আমার নাম ভদ্রেশ্বর ভদ্র। তা ভদ্রবাবু, আপনি কি এ বাগানের মালিক? না, আমি ভাড়াটে। বাগানের মালিক চন্দ্রনাথ বাবু। এখানেও আবার চন্দ্রনাথের নাম শুনে সুন্দরবাবুর ভুঁড়িটা যেন লাফিয়ে উঠল। উত্তেজিত হয়ে বললেন, কোন চন্দ্রনাথ? চন্দ্রনাথ রায়, শালিখায় থাকেন। সুন্দরবাবু হুঙ্কার ছেড়ে বললেন, বুঝেছি, তাহলে তুমি মণিমোহন ছাড়া আর কেউ নও। আগে আমি ভদ্রেশ্বর ভদ্র। সুন্দরবাবু তার সহকারী ইন্সপেক্টরকে ডেকে বললেন, তুমি লোকজন নিয়ে খানা তল্লাশি করো, বাড়ির ভেতর থেকে কাউকে বেরোতে দিও না। আর জগন্নাথ, তুমি মণিমোহনের বাড়ি গিয়ে ওর বাবা মহেন্দ্রবাবুকে নিয়ে থানায় চলে আসবে। চলো ভদ্রবাবু, তুমি ভদ্র না অভদ্র থানায় গিয়ে তার পরীক্ষা হয়ে যাবে। মণিমোহন বিস্মিত হয়ে বলল, কিন্তু
আমার বিরুদ্ধে অভিযোগটা কি? কে সরকারের ক্যাশিয়ার নন্দলালকে খুন করে কে সরকারের 13,550 টাকা অপহরণ। হাসালেন মশাই, এই বর্ষা বাদলার দিনে আমাকে গল্প শোনাতে এত দূর এলেন? সুন্দরবাবু তিরিক্ষি মেজাজে বললেন, এই একে নিয়ে গিয়ে গাড়িতে তুলতো। তুলতে হবে না, আমি নিজেই উঠতে পারবো, চলুন। জয়ন্ত এতক্ষণ গম্ভীর মুখ করে দাঁড়িয়েছিল। ওর মুখ দেখে মনে হচ্ছিল কি যেন একটা হিসেব মেলাতে পারছে না। এখন গম্ভীর গলায় মণিমোহনকে বলল, ভদ্রবাবু, আপনার বাড়িতে টেলিফোন আছে? আছে, কিন্তু কেন? একটু ব্যবহার করতে হতে পারে। তা করুন, কিন্তু খরচটা দিয়ে দিতে হবে। নিশ্চয়ই। আগাম নিয়ে রাখবেন? না, পরে হলেও চলবে। সুন্দরবাবু অবাক হয়ে বললেন, তুমি আবার এখন কাকে ফোন করতে চাইছো? এখন নয়, পরে। আপনি যান, আমি এখন এখানেই খানা তল্লাশি দেখব। সুন্দরবাবুর মুখ দেখে মনে হচ্ছিল তিনি আবার সব গুলিয়ে ফেলেছেন। জয়ন্ত কেন থেকে যেতে চাইছে, কাকেই বা ফোন করতে চাইছে, এসব আমিও বুঝে উঠতে পারিনি। কিন্তু জয়ন্তর কথায় সুন্দরবাবু বেশ বিব্রত হয়ে পড়লেন। এদিকে মণিমোহন নিজেই তাগাদা দিয়ে বলল, কি হলো, চলুন। পরীক্ষা নেবেন বললেন যে? মণিমোহনকে নিয়ে সুন্দরবাবু চলে গেলেন। সুন্দরবাবুর গাড়ি বেরিয়ে যাবার পর আমি বললাম, তুমি কি অন্য কিছু ভাবছো? মনে একটা সন্দেহ জাগছে। সন্দেহ? মণিমোহন স্বেচ্ছায় ধরা দিল কেন? স্বেচ্ছায়? তবে না তো কি, সে খুনের মামলার পলাতক আসামি। বাড়িতে টেলিফোন আছে, তার বন্ধু চন্দ্রনাথ পুলিশের কার্যকলাপের কথা নিশ্চয়ই তাকে জানিয়েছে। এ সময় তার কতটা সাবধান হয়ে থাকার কথা। দিনের বেলায় খোলা গেট দিয়ে বাগানের ভেতর সদলবলে পুলিশের আবির্ভাব হলো, আর খুনের আসামি মণিমোহন নিজেই বাড়ি থেকে বেরিয়ে তাদের সামনে এসে দাঁড়ালো। ব্যাপারটা কি স্বাভাবিক বলে মনে হচ্ছে তোমার? তুমি কি বলতে চাইছো? আমার দৃঢ় ধারণা মণিমোহনের ইচ্ছে ছিল তাকে গ্রেপ্তার করেই আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই। এ তো অদ্ভুত ইচ্ছে। পুরোটাই অদ্ভুত মানিক। আমরা দেখছি না আমাদের দেখানো হচ্ছে, আমরা ভাবছি না আমাদের ভাবানো হচ্ছে। ইন্টারেস্টিং কেস। মানিক আর কিছু না বলে চুপ করে অনেকক্ষণ ধরে কি যেন ভাবতে লাগলো। বেশ খানিকক্ষণ পরে বলল, মানিক, সুন্দরবাবু আবার একটা বড়সড় ধোঁকা খেতে চলেছেন, কিন্তু আমরা সেটা খেতে রাজি নই মোটেই। হঠাৎ দেখলাম ইন্সপেক্টর পরেশবাবু আমাদের দিকেই এগিয়ে আসছেন। ওর মুখ দেখেই বুঝতে পারছি তল্লাশির ফল সন্তোষজনক হয়নি। কাছে এসে বললেন, কিছুই পাওয়া গেল না, পণ্ডশ্রম হলো। এখন কি থানায় ফিরে যেতে চাইছেন? হ্যাঁ, এখানে বসে থেকে তো আর কোনো লাভ নেই। বাড়ির লোকজনদের পরীক্ষা করেছেন? করেছি। লোকজন তো ভারী, দুটো বেয়ারি, একটা উড়িয়া বামন, একটা বুড়ি আর একটা ছুরি ঝি। ছুরিটা দেশ থেকে নতুন এসেছে। এত লজ্জা যে কথা কইবে কি, মুখের ঘোমটাই সরাতে চায় না। হ্যাঁ, তাদের গাড়িতে গিয়ে বসতে বলে আমি আপনাদের ডাকতে এসেছি। অত্যন্ত অন্যায় করেছেন। এসো মানিক, তাড়াতাড়ি। আমার হাতে একটা হ্যাঁচকা টান মেরে হনহন করে বাড়ির ভেতরের দিকে হাঁটতে হাঁটতে পরেশবাবুকে বলে গেল, বাড়ির চারিদিকে আবার পাহারা বসান, এক্ষুনি। সোজা ভেতরে ঢুকে উঠোন পেরিয়ে দেখলাম দালানের কোণায় উপরে উঠবার সিঁড়ি। নিচে কাউকে না দেখতে পেয়ে জয়ন্ত সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো, ওর পিছন পিছন আমিও। উপরতলার দালানের এক পাশে দাঁড়িয়ে কয়েকজন স্ত্রী পুরুষ জটলা করছিল। আমাদের দেখেই তারা চুপ করে গেল। একটি অল্প বয়সী মহিলা তাড়াতাড়ি মুখে ঘোমটা টেনে দিয়ে জড়সড় হয়ে গেল। প্রায় মিনিট খানেক সেখানেই দাঁড়িয়ে থাকার পর জয়ন্ত বলল, তোমাদের কেউ একজন এদিকে এসো তো। একটি বুড়ি এগিয়ে এলো পায়ে পায়ে। জয়ন্ত তাকে জিজ্ঞাসা করল, তুমি কে? এ বাড়ির পুরনো ঝি। তোমার নাম? ভালোর মা। ওই মেয়েটিকে? নতুন ঝি, এই দিন তিনেক হলো দেশ থেকে এসেছে। জয়ন্ত এবার নতুন ঝিয়ের উদ্দেশ্যে বলল, হ্যাঁ গো বাছা, নতুন ঝি। তা তোমার নাম কি? সে ফিসফিস করে
কি বলল শোনা গেল না। ভালোর মা বলল, ওর বড় লজ্জা বাবু, ওর নাম হরিদাসী। হরিদাসী? আচ্ছা ভালোর মা, তোমাদের টেলিফোনটা কোন ঘরে থাকে? ওই যে সিঁড়ির ডান দিকের ঘরে। তোমরা সবাই এখানেই দাঁড়িয়ে থাকো, আমি টেলিফোনের কাজটা সেরে এসে তোমাদের সঙ্গে কথা বলবো। সিঁড়ির ডান দিকের ঘরের ভেতর ঢুকে জয়ন্ত দরজাটা বন্ধ করে দিল। আর ঠিক তখনই ঘরের টেলিফোনটা ঝনঝন করে বেজে উঠল। জয়ন্ত ঠিক এক মুহূর্ত থমকে রইল। তারপরেই রিসিভারটা তুলে কানে ঠেকিয়ে চুপ করে রইল। ওপার থেকে সুন্দরবাবুর পরিচিত উচ্চ কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো হ্যালো, আমি থানা থেকে ইন্সপেক্টর সুন্দরবাবু বলছি। হ্যালো। বলুন সুন্দরবাবু। আরে জয়ন্ত, তোমাকেই তো খুঁজছি। তুমি ওখানে ফোনের কাছে বসে আছো। আরে এদিকে কি হয়েছে জানো? জানি, নকল মণিমোহনকে তুলে নিয়ে গেছেন, তাই তো? আশ্চর্য, তুমি কি করে জানলে? সেটা পরে শুনবেন। এখন আসল মণিমোহনকে ধরতে চাইলে আবার ঝড়ের বেগেই বাগান বাড়িতেই ফিরে আসুন। জয়ন্ত আর কিছু না বলে ফোনটা কেটে দিল। আমি অবাক হয়ে বললাম, আসল মণিমোহন কোথায় আছে? এখানেই। তুমি দেখেছো? তুমিও দেখেছো, এসো। দুজনে ঘর থেকে বেরিয়ে আবার বারান্দায় এলাম। কাজের লোকেরা তখনও সেখানেই দাঁড়িয়েছিল। জয়ন্ত ওদের ওপর একবার চোখ বুলিয়ে নিয়েই কড়া গলায় বলল, ভালোর মা, তোমাদের সবাইকে এখানে হাজির থাকতে বললাম না? আগে আমরা তো সকলেই আছি বাবু। হরিদাসী কোথায়? সেও আছে। কোথায় আছে? তাকে দেখছি না কেন? বাসন মাজতে গেছে। কোথায়? ওই খিড়কির পুকুরে। লক্ষ্য করলাম জয়ন্তর চোখে মুখে ফুটে উঠল এক রাশ হতাশা। সেটা গোপন করে স্বাভাবিক স্বরেই বলল, খিড়কির পুকুর কোন দিকে? চলো সেখানে যাব। বাড়ির একেবারে পিছন দিকে একটা ছোট পুকুর, নোংরা জল, ভাঙা ঘাট, চারপাশেই আগাছার ভিড়। এখানে হরিদাসীর দেখা পাওয়া গেল না। জয়ন্ত অত্যন্ত বিরক্ত হয়ে বলল, নিরেট পরেশটা বাড়ির চারদিকে এখনো পাহারা বসায়নি, তার উপর নির্ভর করেই আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, হরিদাসী কি মণিমোহন? আমাদের দেখে ঘোমটা টানার আগেই এক ঝলক মুখটা দেখে নিয়েছিলাম। অনেকটা ভদ্রেশ্বর ভদ্রের মতো দেখতে, অর্থাৎ মণিমোহন আর ভদ্রেশ্বরকে প্রায় একই রকম দেখতে। এই কারণেই সুন্দরবাবুর চর চিনতে ভুল করেছিল, ভদ্রেশ্বরকেই মণিমোহন ভেবেছিল। আর সেই জন্যই এখন আর কথা নয়, তুমি বাড়ির ভেতর গিয়ে এদের ওপর নজর রাখো। জয়ন্ত হনহন করে এগিয়ে গিয়ে বাগানের পাঁচিল বরাবর হাঁটতে লাগলো। আমি ভালোর মাকে নিয়ে বাড়ির ভেতর ঢুকলাম। প্রায় মিনিট 40 কেটে গেল। জয়ন্ত কোথায় কি করছে জানি না। সুন্দরবাবু হাঁক পারতে পারতে ঢুকলেন। জয়ন্ত, মানিক, আরে কোথায় তোমরা? আমাকে দেখতে পেয়ে কাছে এগিয়ে এসে বললেন, এই যে মানিক, এখানে কি করছো? জয়ন্ত কোথায়? হঠাৎ পিছন থেকে জয়ন্তর গলা শুনতে পেলাম। পরেশবাবুর উপর ভরসা না করে মানিককে এখানে পাহারায় বসিয়েছি। তোমার হাতে ওগুলো কি? জয়ন্ত একটা শাড়ি আর একটা সেমিজ মাটির ওপর ফেলে দিয়ে বলল, মণিমোহন এগুলো আমাদের উপহার দিয়ে গেছে। এ তো দেখছি মহিলাদের জামা কাপড়। মণিমোহন হরিদাসী সেজে এ বাড়িতেই লুকিয়েছিল। আপনার অপদার্থ পরেশ সেটা ধরতে তো পারেইনি, উল্টে পাহারা তুলে দিয়ে পাখিকে উড়িয়ে দেওয়ার সুযোগ করে দিল। সুন্দরবাবু প্রচণ্ড উত্তেজিত হয়ে হাঁক পারলেন। পরেশ? জয়ন্ত বলল, পরেশবাবুর কৈফিয়ত পরে নেবেন, এখন পিছনে তাকিয়ে দেখুন কে আসছে। দেখলাম সেই মোটা লাঠিটা ঘোরাতে ঘোরাতে গেট দিয়ে ঢুকে এগিয়ে আসছে চন্দ্রনাথ রায়। সুন্দরবাবু ভূত দেখার মতো চমকে উঠলেন। তারপরেই হুঙ্কার ছাড়লেন, আজ ওকে গ্রেপ্তার করব। কোন অপরাধে? মণিমোহনকে বাড়িতে লুকিয়ে রাখার অপরাধে। আকাশে মেঘ আরো ঘন হয়ে উঠেছে। বাগানের ভেতরটা আলো কম, চারপাশ আবছা আবছা হয়ে আছে। চন্দ্রনাথ লাঠি ঘোরাতে ঘোরাতে আমাদের সামনে এসে দাঁড়ালো। সুন্দরবাবু বললেন, কি ব্যাপার, হঠাৎ এখানে? আশ্চর্য কথা, আমার বাড়িতে আমি আসব, তাতেও আপনাকে কৈফিয়ত দিতে হবে মশাই।
আগমনের উদ্দেশ্য কি সেটাই জানতে চাইছি। আগে এই ভদ্রবাবুর কাছ থেকে এ মাসের ভাড়াটা নিতে এসেছি। বটে, কিন্তু আমি যে আপনাকে গ্রেপ্তার করব চন্দ্রনাথ বাবু, আমার অপরাধ মণিমোহনকে মহিলা সাজিয়ে নিজের বাড়িতে লুকিয়ে রাখা। আপনার কল্পনা শক্তির তারিফ করছি সুন্দরবাবু। জয়ন্ত বলল, সুন্দরবাবুর কল্পনা শক্তি কতটা তারিফযোগ্য সেটা একবার পরখ করে দেখা যাক। আসুন সবাই আমার সঙ্গে। ভালোর মা। জয়ন্ত ডাক শুনে ভালোর মা এগিয়ে এলো। জয়ন্ত বলল, তোমাদের নতুন ঝি হরিদাসী কি তোমাদের সঙ্গেই শুতো? না, সে আলাদা ঘরে থাকতো। সে ঘরে আমাকে নিয়ে চলো তো। আসুন সবাই আমার সঙ্গে। ভালোর মার পিছন পিছন আমরা সবাই হরিদাসীর ঘরে গিয়ে ঢুকলাম। জয়ন্ত ঘরের চারদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে বলল, যা ভেবেছিলাম তাই। ভালোর মা, হরিদাসীর ঘরে পুরুষ মানুষের পোশাক এলো কোথা থেকে? দেখলাম ঘরের আলনায় শাড়ি সেমিজের সঙ্গে ধুতি জামাও ঝুলছে। জয়ন্ত টেবিলের ওপর থেকে একটা সিগারেট কেস তুলে নিয়ে বলল, পালাবার সময় তাড়াহুড়োতে সব কিছু গুছিয়ে নিয়ে যেতে পারিনি। এই দেখুন। দেখলাম সিগারেট কেসের ওপর খোদাই করা রয়েছে ইংরেজির এম অক্ষর। জয়ন্ত বলল, এই এম অক্ষরটা কি মণিমোহনের নামেরই আদ্যাক্ষর বলে ধরে নেওয়া যেতে পারে সুন্দরবাবু? এ ঘরে যে মণিমোহনই ছিল সে বিষয়ে কোনো সন্দেহই নেই। এবার কি বলবেন বাবু চন্দ্রনাথ রায়? বাড়িতে খুনের আসামিকে লুকিয়ে রাখার অপরাধে এবার আমি আপনাকে গ্রেপ্তার করতে পারি তো? এ বাড়ি আমার ঠিকই, কিন্তু আমি এখানে বাস করি না। এ বাড়ি ভাড়া দেওয়া আছে। কোনো আসামি এখানে যদি লুকিয়ে থেকেও থাকে তার দায় আমার কেন হতে যাবে সুন্দরবাবু? এই সময় জয়ন্ত চৌকির তলা থেকে একজোড়া চামড়ার জুতো বার করে এনে বলল, সুন্দরবাবু, এগুলো থানায় নিয়ে গিয়ে মিলিয়ে দেখবেন, মণিমোহনের ছাঁচের সঙ্গে মিলে যাবে। চন্দ্রনাথ জুতোগুলোর দিকে তাকিয়ে বলল, অফ, আবার ছাঁচ, তার আবার জুতো। আজ আর ভাড়া নেওয়া হবে না, বুঝতে পেরেছি। আমি চললুম মশাই। চন্দ্রনাথ গট গট করে লাঠি ঘোরাতে ঘোরাতে ঘর থেকে বেরিয়ে গেল। সুন্দরবাবু হতভম্বের মতো মুখ করে বললেন, চন্দুরাটা যে কেটে পড়লো জয়ন্ত। যেতে দিন, ওকে আটকাবার মতো যথেষ্ট প্রমাণ এখনো হাতে আসেনি। এরপর আরও কিছুক্ষণ জয়ন্ত টুকিটাকি কি সব পরীক্ষা নিরীক্ষা করল। তারপর কাজের লোকেদের সাথে এক প্রস্থ কথা বলে নিয়ে বাড়ি থেকে নেমে বাগানে এসে দাঁড়াল। সুন্দরবাবু বললেন, এবার কি করবে? হ্যাঁ, বাড়ি গিয়ে মানিকের সঙ্গে দাবা নিয়ে বসবো। হঠাৎ আমাদের হতভম্ব, স্তম্ভিত এবং বিহ্বল করে দিয়ে একটা গুলির শব্দ। বুক চেপে ধরে জয়ন্ত ছিটকে পড়ল মাটিতে। ঠিক কতক্ষণ মরা কাঠের মতো অসাড় হয়ে দাঁড়িয়েছিলাম মনে নেই। সম্বিত ফিরে আসতেই এক লাফে জয়ন্তর কাছে গিয়ে চিৎকার করে উঠলাম, জয়ন্ত! জয়ন্ত একটা হাত আমার দিকে বাড়িয়ে দিল। আমি ওর হাতটা ধরতেই ও তড়াক করে উঠে দাঁড়ালো। হাসতে হাসতে বলল, মরিনি। সুন্দরবাবু গোল গোল চোখ করে একটা অদ্ভুত দৃষ্টি দিয়ে জয়ন্তর দিকে তাকিয়ে আছেন। জয়ন্ত ওর বুক পকেট থেকে একটা নোটবুক বার করে আমাদের চোখের সামনে মেলে ধরল। দেখলাম নোটবুকের শক্ত কভার ভেদ করে প্রায় অর্ধেকটা পর্যন্ত ফুটো হয়ে পুড়ে গিয়ে কালো হয়ে আছে। সুন্দরবাবু কপালে হাত ঠেকিয়ে আকাশের দিকে মুখ তুলে বললেন, ঈশ্বরই তোমাকে বাঁচিয়ে দিয়েছেন জয়ন্ত। শুধু আমাকেই নয়, গত মহাযুদ্ধের সময় ঠিক এভাবেই ঈশ্বর বহু সৈনিকেরই প্রাণ রক্ষা করেছিলেন, বুঝলেন? আমি বললাম, কিন্তু গুলিটা ছুঁড়ল কে? ততক্ষণে পরেশবাবুও পাহারাদারদের নিয়ে ছুটে এসেছেন। সুন্দরবাবুর নির্দেশে তারা গোটা বাগান তন্ন তন্ন করে খুঁজে দেখতে লাগলো। হঠাৎ বাগানের ফটকের দিকটা থেকে চন্দ্রনাথকে বেরিয়ে আসতে দেখা গেল। সুন্দরবাবু তার দিকে এগিয়ে গেলেন, পিছন পিছন আমরাও। আপনি এখনো যাননি? চলেই তো যাচ্ছিল, হঠাৎ গুলির আওয়াজ শুনে তাকিয়ে দেখি আপনার বন্ধু মাটিতে পড়ে গেলেন।
আবার দেখলুম উঠেও দাঁড়ালেন। কি ঘটনা সেটা দেখবো বলেই ফিরে এলুম। জয়ন্ত মৃদু হেসে বলল, রাখে হরি মারে কে। হরি কিন্তু বারবার নাও রাখতে পারে, তাই একটু সাবধানেই থাকবেন। চলি। হাতের লাঠিটা ঘুরিয়ে চন্দ্রনাথ গমনোদ্যত হতেই সুন্দরবাবু কড়া গলায় বললেন, নারায়ণ, আপনার দেহ তল্লাশ করা হবে। চন্দ্রনাথ আর কিছু বলার আগেই দুজন পাহারাদার এসে তার দেহ তল্লাশ শুরু করে দিল, কিন্তু তার কাছে কোনো আগ্নেয়াস্ত্র পাওয়া গেল না। অগত্যা সুন্দরবাবু তাকে ছেড়ে দিতে বাধ্য হলেন। চন্দ্রনাথ হাসতে হাসতে বলল, আমার উপর থেকে সন্দেহটা আপনার আর গেল না সুন্দরবাবু। লাঠি ঘোরাতে ঘোরাতে চন্দ্রনাথ বেরিয়ে গেল। জয়ন্ত এক দৃষ্টে সেই দিকে তাকিয়ে রইল। তারপর বলল, চলুন সুন্দরবাবু, এখানে খোঁজাখুঁজি করে কোনো লাভ নেই। বাড়ি ফিরে জয়ন্ত আর কোনো কথা বলল না। আলমারি থেকে একটা বই বার করে নিয়ে তার ভেতরেই ডুবে রইল। দেখলাম বইটার নাম মাস্টার ম্যান হান্টার্স, জোসেফ গোলাম সাহেবের লেখা। জিজ্ঞাসা করলাম, এটা কি উপন্যাস? না, সত্যি ঘটনার বিবরণ। বইটায় নানান ধরনের আগ্নেয়াস্ত্রের বর্ণনা আছে। ব্যাস, এটুকু ছাড়া আর কিছুই বলল না। আবার বইয়ের ভেতর মুখ গুঁজে দিল। এর পরের দুটো দিনে দুটো চমকপ্রদ ঘটনা ঘটল। প্রথম ঘটনাটি হল খুন এবং অপহরণ। এবারও এক প্রতিষ্ঠিত ব্যবসাদারের ম্যানেজারকে খুন করে তার বাড়ি থেকে ক্যাশ এবং গয়নাগাটি মিলিয়ে প্রায় 50,000 টাকার তছরূপ হয়েছে। ঘটনাস্থলে দুজন ব্যক্তির স্পষ্ট পায়ের ছাপ পাওয়া গেছে এবং আশ্চর্যের বিষয় হল, এই ছাপের ছাঁচ পুলিশের কাছে আগেই ছিল। মিলিয়ে দেখা গেছে এক জোড়া ছাপ মণিমোহনের, আর এক জোড়া সেই অজ্ঞাত ব্যক্তির, যাকে সুন্দরবাবু এখনো ধরতে পারেননি। সমস্ত ঘটনা শুনে জয়ন্ত সুন্দরবাবুকে জিজ্ঞাসা করল, হাতের কোনো ছাপ পাওয়া যায়নি? না, খুবই সতর্ক হয়ে কাজ করেছে। সিন্দুকটা এমনভাবে ভেঙেছে যে কোথাও কোনো ছাপ পড়েনি। অথচ পায়ের ছাপের ব্যাপারে আততায়ীরা সতর্ক হওয়ার কথা ভাবল না। আশ্চর্য। তবে আমি সবচাইতে বেশি আশ্চর্য হলাম পরের দিনের ঘটনাটা শুনে। যদিও জয়ন্ত একটুও অবাক হয়নি। ও নাকি আগেই আন্দাজ করেছিল যে এমন একটা কিছু ঘটতেই পারে। সকালবেলায় সুন্দরবাবু টেলিফোন করে ঘটনাটা জানালেন। হ্যালো, কে জয়ন্ত? আবার খুন, এবার স্বয়ং মণিমোহন। জিটি রোডের ধারে একটা গলিতে তার মৃতদেহ পাওয়া গেছে, থকথকে রক্তের উপর এবারও সেই অজ্ঞাত ব্যক্তির পদচিহ্ন, যাকে এখন আমরা খুঁজে পাচ্ছি না। সন্ধ্যের দিকে তোমাদের ঘরে যাবক্ষণ। রিসিভার নামিয়ে রেখে জয়ন্ত মুখ গম্ভীর করে বসে রইল। খানিকক্ষণ পর মধুদা এসে দরজার কাছে দাঁড়ালো। একগাল হেসে বলল, আগে একটু বড় হয়েছে, কিন্তু অসুবিধে হচ্ছে না। মধুদার পায়ে চকচক করছে নতুন পাম শু। নিজের জন্যই কিনেছিলাম। পায়ে আঁট হচ্ছে বলে মধুদাকেই দিয়ে দিয়েছি। বলল, ভেতরে একটু ন্যাকড়া গুঁজে নিয়েছি। জয়ন্ত হঠাৎ তড়াক করে লাফিয়ে উঠে বলল, মানিক, রেডি হ, জলদি, এক্ষুনি বেরোবো। তারপরেই টেলিফোনে সুন্দরবাবুকে ধরল। সুন্দরবাবু, জয়ন্ত বলছি, ফোর্স নিয়ে রেডি থাকুন, আমরা আসছি। জয়ন্তর সঙ্গে ঝড়ের গতিতে থানায় এসে দেখলাম সুন্দরবাবু বড়সড় একটা টিম নিয়ে দাঁড়িয়ে আছেন। আমাদের দেখেই এগিয়ে এসে বললেন, কি ব্যাপার বলো তো, কি করতে চাইছো? শালিখায় যাব। চন্দ্রনাথের বাড়ি? বেশি দেরি করা যাবে না, পাখি উড়ে যেতে পারে। কিছু প্রমাণ পেয়েছো নাকি? ওখানে গিয়ে পাবো, এখন গাড়িতে উঠুন। যেতে যেতে সুন্দরবাবু বললেন, মণিমোহনকে দেখলে তোমরা চমকে যেতে, হুবহু প্রায় ভদ্রেশ্বরের মতোই দেখতে। জয়ন্ত বলল, এটা তো আন্দাজ করাই গিয়েছিল। জয়ন্ত আর কোনো কথা না বলে চুপ করে গেল।
খানিকক্ষণ পর আমি বললাম, আচ্ছা আমরা চন্দ্রনাথের বাড়ি যাচ্ছি কেন? মানে অজ্ঞাত আততায়ীর পায়ের ছাপের সঙ্গে চন্দ্রনাথের জুতোর ছাপ তো মেলেনি। মধুদাই আজ সকালে আমার মাথাটা খুলে দিয়েছে মানিক। আবার খানিকক্ষণ চুপ করে থেকে বলল, যে আগ্নেয়াস্ত্রটা থেকে আমার উপর গুলি চালানো হয়েছিল সেখানেও চন্দ্রনাথের বাড়িতেই পাওয়া যাবে। সুন্দরবাবু বললেন, এও কি তোমার আন্দাজ? হ্যাঁ, আন্দাজ, তবে যুক্তিহীন নয়। গাড়িটাকে চন্দ্রনাথের বাড়ি থেকে একটু দূরে দাঁড় করানো হলো। জয়ন্ত বলল, সুন্দরবাবু, বাড়িটা চারপাশ থেকে ঘিরে ফেলার ব্যবস্থা করুন, কোনো লোক যাতে পুলিশের নজর এড়িয়ে বাইরে না বেরোতে পারে। সেই মতোই ব্যবস্থা হলো। এরপর আমরা তিনজন, দুজন কনস্টেবল সঙ্গে নিয়ে ভেতরে ঢুকলাম। আমাদের দেখতে পেয়েই বোধ হয় চন্দ্রনাথ দোতলার বারান্দায় এসে দাঁড়ালো। আরে আমার সুন্দরবাবুর দল, আমাকে ভুলতে পারছেন না দেখছি। তা আবার কি হলো? আপনাকে একটা খবর দিতে এলুম, নেমে আসুন। প্রায় মিনিট পাঁচেক পর লাঠি হাতে চন্দ্রনাথ নেমে এলো। জয়ন্ত বলল, আপনি বাড়ির ভেতরেও লাঠি নিয়ে ঘোরেন নাকি? কোমরে বাতের ব্যথা, লাঠি ছাড়া চলতে কষ্ট হয়। সুন্দরবাবু কি খবরের কথা বলছিলেন না? নারীদারি কথাবার্তা বলতে হবে। চন্দ্রনাথ অনিচ্ছার স্বরে বলল, বেশ, তবে চলুন, ভেতরেই চলুন। চন্দ্রনাথ তার বাইরের ঘরে আমাদের বসতে দিয়ে বলল, বলুন, কি এমন জরুরি খবর দেওয়ার জন্য এত দূর ছুটে এলেন? আপনার বন্ধু মণিমোহন খুন হয়েছে। তাই নাকি? কে কে খুন করলো? খুবই দুঃখজনক। অপরাধীর কোনো সন্ধান পেলেন? মণিমোহনের সঙ্গে শত্রুতা ছিল এমন কোনো লোককে আপনি চেনেন? তার কোনো শত্রু বা বন্ধু কাউকে আমি চিনি না, কারণ তার সঙ্গে আমার বেশি দিনের আলাপ নয়। এবার জয়ন্ত বলল, আপনার বাড়িতে কখানা ঘর আছে চন্দ্রনাথ বাবু? 10খানা। ঘরগুলো একবার দেখা যাবে? কৌতূহলটা একটু অদ্ভুত নয় কি? কেন, দেখলে কোনো আপত্তি আছে? না, আসুন। একে একে সবকটা ঘর ঘুরে দেখাবার পর একদম শেষে দোতলার কোণার ঘরে ঢুকে চন্দ্রনাথ বলল, এটা আমার শোবার ঘর। ঘরে ঢুকে একটা জুতোর র্যাক দেখিয়ে জয়ন্ত বলল, এই 7 জোড়া জুতোই কি আপনার? আগে হ্যাঁ, আমার কিঞ্চিত পাদুকা বিলাস আছে। জয়ন্ত বসে পড়ে জুতোগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, বাহ, বেড়ে জুতোগুলো আপনার পছন্দ আছে বলতে হবে চন্দ্রনাথ বাবু। আপনার আর কিছু দেখার আছে? না, চলুন নিচেই যাওয়া যাক। আবার সবাই বৈঠকখানায় ফিরে এলাম। পরেশবাবু একটি লোককে নিয়ে এখানে দাঁড়িয়েছিলেন। বললেন, স্যার, এই লোকটা বাজারে যাবে বলে বাড়ি থেকে বেরোচ্ছিল, আমরা যেতে দিইনি। ওর রেশন ব্যাগের ভেতর একজোড়া জুতো রয়েছে। জয়ন্ত তড়াক করে উঠে এসে লোকটার হাত থেকে ব্যাগটা নিয়ে বলল, জুতো কই দেখি দেখি। চন্দ্রনাথ বলল, আরে কোথাকার একটা উটকো লোক আজ ভোরবেলা রেশন ব্যাগ শুদ্ধ এই জুতো জোড়া আমার বৈঠকখানায় ফেলে গিয়েছে। আর বলবেন না, এই তাই চাকরকে বলে দিয়েছিলুম যেন বাজারে যাবার সময় জুতোগুলো বাইরে ফেলে দিয়ে আসে। জয়ন্ত নিরুত্তর মুখে আতশ কাঁচের নিচে জুতোগুলো পরীক্ষা করতে লাগলো। জুতোগুলো পরীক্ষা করে বলল, সুন্দরবাবু, আসবার সময় যেটা সঙ্গে আনতে বলেছিলাম এনেছেন তো? সেই অজ্ঞাত ব্যক্তির পদচিহ্নের ছাঁচ তো? হ্যাঁ, এনেছি। একজন পুলিশ কর্মী গিয়ে গাড়ি থেকে সেটা নিয়ে এলো। এই জুতো জোড়ার সঙ্গে মিলিয়ে দেখা হলো, অবিকল মিলে গেল। এক চুল এদিক ওদিক হলো না। সুন্দরবাবু উত্তেজিত হয়ে বলে উঠলেন, হত্যাকারীর জুতো! সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কাল মণিমোহনকে বধ করার সময়ও এই জুতো জোড়াই ব্যবহার করা হয়েছিল। জুতোর তলার দিকে তাকালেই দেখতে পাবেন জায়গায় জায়গায় শুকনো রক্তের দাগ লেগে আছে। খুনের জুতো এখানে এলো কি করে? জয়ন্ত পাঞ্জাবির পকেটে হাত দুটো ঢুকিয়ে দিয়ে টান টান হয়ে দাঁড়িয়ে বলল, এবার আপনি স্বচ্ছন্দে চন্দ্রনাথকে গ্রেপ্তার করতে পারেন সুন্দরবাবু। মানে ও জুতো কি আমার নাকি?
আমার পায়ের সাথে মিলিয়ে দেখুন। সেটা যে মিলবে না তা আপনি জানেন, আমিও জানি। এই জুতো আপনার পায়ের চাইতে এক সাইজ বড়। শুধু জুতোই নয়, আপনার এই লাঠির গুপ্ত কথাও আমি জানি। আর চালাকি করে লাভ নেই, ধরা পড়ে গেছেন চন্দ্রনাথ বাবু। আচম্বিতে চন্দ্রনাথের মুখটা একটা বিভৎস দানবের মতো হয়ে উঠল। হাতের লাঠিটা দুহাতে ধরে কোমর বরাবর উঁচু করে তুলতেই ঘর কাঁপিয়ে একটা রিভলভার গর্জন করে উঠল। সেই সঙ্গে চন্দ্রনাথের হাতের লাঠি ছিটকে পড়ল আমার পায়ের কাছে, আর চন্দ্রনাথ কবজি চেপে ধরে মাটিতে বসে পড়ল। জয়ন্ত বজ্রগম্ভীর স্বরে বলল, মানিক, লাঠিখানা সাবধানে তুলে নাও, ওটা একটা আগ্নেয়াস্ত্র। কিন্তু গুলিটা ছুড়ল কে? আমি। তোমার হাত তো এখনো পাঞ্জাবির পকেটের ভিতর ঢোকানো। এটা আমেরিকান খুনিদের স্টাইল। চন্দ্রনাথ সর্বদা একটা আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে, তাই আমিও পকেটের ভেতর হাত ঢুকিয়ে রিভলভারের বাঁটটা ধরে রেখেছিলাম। এই দেখুন। জয়ন্ত পাঞ্জাবির পকেট উঁচু করে দেখালো। দেখলাম ফুটো হয়ে রিভলভারের নলটা সেখান দিয়ে বেরিয়ে পড়েছে। এরপর ও আমার হাত থেকে চন্দ্রনাথের লাঠিটা নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিয়ে বলল, এই যে এই হাতলের কাছে রিংটা দেখছেন, এটা টানলেই বোতামের মতো দেখতে ট্রিগার বেরিয়ে পড়বে। এই বোতামে চাপ দিলেই কি হয় দেখুন। জয়ন্ত জানলার কাছে গিয়ে লাঠির মুখটা বাইরে করে ওপর দিকে তুলে বোতামে চাপ দিতেই গুড়ুম করে একটা তীব্র আওয়াজ। এই আওয়াজটাই সেদিন ভদ্রেশ্বরের বাগান বাড়িতে শুনেছিলাম। সুন্দরবাবু বিস্ফারিত চোখে তাকিয়ে রইলেন। জয়ন্ত বলল, এমন মোটা একগাছা লাঠি নিয়ে কোনো শৌখিন লোক ঘুরতে বেরোয় না। প্রথম দিনই সন্দেহটা আমার হয়েছিল, তবে এটা যে আগ্নেয়াস্ত্র হতে পারে সেটা ভাবিনি। আমার ওপর গুলি চালানোর পরেই সন্দেহটা মাথায় আসে। পরে জোসেফ সাহেবের বইটা পড়ে নিশ্চিত হলাম। তবে এ জিনিস এখানে পাওয়া যায় না, বাইরে থেকে আমদানি করা। আমি বললাম, আর জুতোর কৌশলটা কি মাথায় এলো আজ সকালে মধুদাকে আমার জুতো পায়ে দিতে দেখে? ঠিক তাই। প্রত্যেকটা ঘটনাস্থলেই পায়ের ছাপ অত্যন্ত স্পষ্ট করে যেন চোখের সামনে মেলে ধরা হচ্ছিল। খটকা একটা লাগলেও ব্যাপারটা ধরতে পারছিলাম না। আজ মধুদাকে দেখেই চন্দ্রনাথের এই ধোঁকা দেওয়ার কৌশলটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। দুটো গুলির আওয়াজ শুনে চারপাশে অনেক লোকজন জমে গেছে। পুলিশের লোকেরাও বাড়ির ভেতর ঢুকে পড়েছে। চন্দ্রনাথকে ঘিরে দাঁড়িয়ে আছে 3 জন সশস্ত্র কনস্টেবল। চন্দ্রনাথ দাঁত কিরমির করে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু সুন্দরবাবুর উচ্চকিত কণ্ঠস্বরে তা চাপা পড়ে গেল। 3 খুন, টাকা গয়না অপহরণ আর জয়ন্তর উপর গুলি চালানো, এই এতগুলো অপকর্মের শাস্তি একখানা ফাঁসিতে হবে না, অন্তত গোটা 4 ফাঁসি দরকার। সুন্দরবাবুর নির্দেশে চন্দ্রনাথকে নিয়ে গিয়ে গাড়িতে তোলা হলো। যেতে যেতে জয়ন্ত বলল, রোজ মধুদা আমাদের অমলেট করে খাওয়ায়, বুঝলে মানিক? আজ আমি মধুদাকে অমলেট করে খাওয়াবো। এতক্ষণ তোমাকে শোনাচ্ছিলাম হেমেন্দ্র কুমার রায়ের গল্প পায়ের ছাপ। তোমার সঙ্গে আবার দেখা হবে নতুন গল্প নিয়ে। আজ এই পর্যন্ত। ও হ্যাঁ, শুনতে ভালো লেগে থাকলে লাইক দিও, শেয়ার করো, আর মতামত জানালে তো আমি খুবই খুশি হব। টাটা।